আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা বিভিন্ন সাহিত্যিকের উপন্যাস, নাটক, ছোট গল্পের চরিত্রগুলো পড়ব এবং চরিত্র পড়ার ক্ষেত্রে আমরা গল্পের, নাটক বা উপন্যাসের সারাংশ এবং মূল সারবস্তু, সারসংক্ষেপটা জেনে জেনে আমরা পড়ব। গল্পে গল্পে আমরা পড়ব। তো প্রথমেই আমরা পড়ব বঙ্কিমচন্দ্রের দুর্গেশ নন্দিনী উপন্যাসটা, যেটা একটা রোমান্সধর্মী উপন্যাস, যদিও এটার মধ্যে ঐতিহাসিক ব্যক্তিত্ব রয়েছে। দুর্গেশ নন্দিনী উপন্যাসটা হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস, বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস। এটার চরিত্রগুলো হচ্ছে তিলোত্তমা, আয়েশা, জগৎ সিংহ, বিমলা এবং ওসমান। তো ঘটনাটা হচ্ছে সম্রাট আকবরের সাথে, অর্থাৎ পাঠান এবং মোগলদের সাথে যখন উড়িষ্যা দখল নিয়ে ঝামেলা তৈরি হয়, তখন সম্রাট আকবর মানসিংহকে বিহারের শাসনকর্তা হিসেবে পাঠায় উড়িষ্যা দখল করার জন্য। তো মানসিংহের একটা পুত্র ছিল, মানসিংহের পুত্র হচ্ছে জগৎ সিংহ। জগৎ সিংহ একবার বিহার থেকে মান্দারান যাওয়ার পথে একটা মন্দিরে ঝড়ের কবলে পড়ে একটা মন্দিরে আশ্রয় নেয়। তো ওই মন্দিরেই মূলত মান্দারানের রাজার যে স্ত্রী, মান্দারানের রাজার নাম হচ্ছে বীরেন্দ্র সিংহের স্ত্রী বিমলা এবং তার কন্যা দুর্গেশ নন্দিনী। দুর্গেশ নন্দিনীর আরেক নাম হচ্ছে তিলোত্তমা। এই তিলোত্তমাও ওই মন্দিরে আশ্রয় নেয় এবং জগৎ সিংহ আশ্রয় নেয়। তো জগৎ সিংহ তিলোত্তমাকে দেখে হচ্ছে দুজনে দুজনের প্রতি আকৃষ্ট হয়ে যায়। ইতোমধ্যে পাঠান পাঠান সেনাপতি ওসমান এই মন্দির থেকে তিলোত্তমা, জগৎ সিংহ এবং মান্দারানের রাজা মহারাজ এবং রানী বিমলা, রাজা বীরেন্দ্র সিংহকে তারা আটক করে। তো আটক হওয়ার পর যখন তাদেরকে পাঠান বংশে নিয়ে যায়, তো পাঠান বংশের যে রাজা, পাঠান বংশের নবাব কতলুখার কন্যা ছিল এই আয়েশা। এই আয়েশা, নবাব কতলুখার কন্যা আয়েশা জগৎ সিংহের প্রতি আকৃষ্ট হয়ে পড়ে এবং প্রেম নিবেদন করতে চায়, কিন্তু জগৎ সিংহ এটাকে প্রত্যাখ্যান করে। পরবর্তীতে জগৎ সিংহের বাবা মানসিংহ তাদেরকে উদ্ধার করে পাঠানদের থেকে, এবং পরবর্তীতে এই জগৎ সিংহের সাথে এই মান্দারানের রাজকন্যা এই তিলোত্তমা বা দুর্গেশ নন্দিনীর বিবাহ হয়। এই হচ্ছে মূল ঘটনাটা। বিমলা হচ্ছে মান্দারানের মহারাজ বীরেন্দ্র সিংহের স্ত্রী, আর তিলোত্তমা হচ্ছে মান্দারানের মহারাজ বীরেন্দ্র সিংহের কন্যা। তারপরে আমরা পড়ব যে কপালকুণ্ডলা। কপালকুণ্ডলা মূলত আরেকটা রোমান্টিক, বাংলা সাহিত্যের বলা যায় প্রথম রোমান্টিক উপন্যাস এটা, এই কপালকুণ্ডলা। এটার যে মূল কাহিনীটা সেটা হচ্ছে, কপালকুণ্ডলা উপন্যাসের মূল বিষয়বস্তু হচ্ছে যে নবকুমার এবং পদ্মাবতী তারা ছিল হাজব্যান্ড ওয়াইফ। তো একক্ষেত্রে এই সম্রাট জাহাঙ্গীর পদ্মাবতীকে জোর করে ইসলাম গ্রহণ করানোতে, পদ্মাবতীকে জোর করে নিয়ে যাওয়াতে নবকুমার বিষাদে বনবাসে চলে যায় এবং বনে বাস করত সন্ন্যাসী কাপালিক। এই সন্ন্যাসী কাপালিকের কাজ ছিল মানুষকে হত্যা করে বলি দেওয়া। তো এই বলি দেওয়ার জন্য এই কাপালিক কপালকুণ্ডলা নামের একটা মেয়েকেও আটক করে রাখে তার ঘরের মধ্যে, এবং নবকুমারকেও আটক করে। তো নবকুমার এবং কপালকুণ্ডলার যখন দেখা হয় এবং এই দুজনের মধ্যে প্রণয় তৈরি হয়, এবং নবকুমার মূলত বনে গিয়ে পথ হারিয়ে ফেলেছিল, এই জন্য নবকুমারকে উদ্দেশ্য করে কপালকুণ্ডলা বলেছিল, পথিক তুমি পথ হারিয়েছ। তারপরে এই দুজনের মধ্যে প্রণয় সৃষ্টি হওয়ার পর দুজনে পালিয়ে হচ্ছে জনপদে চলে আসে। কপালকুণ্ডলার আরেকটা নাম থাকে হচ্ছে মৃন্ময়ী। এই উপন্যাসে কপালকুণ্ডলার আরেকটা নাম থাকে হচ্ছে মৃন্ময়ী। তারপরে দুইজন যখন জনপদে চলে আসে, সমাজ তাদেরকে মেনে নেয় না। পরবর্তীতে তারা হচ্ছে আত্মহত্যা করে, নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। তারপরে আমরা কৃষ্ণকান্তের উইল উপন্যাসটা পড়ব। এটা মূলত একটা সামাজিক এবং সমাজ সংস্কারমূলক উপন্যাস। কৃষ্ণকান্তের উইল হচ্ছে সমাজ এবং সমাজ সংস্কারমূলক একটা উপন্যাস, যেটার মূল চরিত্রগুলো হচ্ছে গোবিন্দলাল, রোহিণী, হরলাল, ভ্রমর, নিশাকর এবং হচ্ছে কৃষ্ণকান্ত। ঘটনার ক্ষেত্রে যেটা হয়, এই যে কৃষ্ণকান্তের পুত্র হরলাল বিধবা রোহিণীকে প্রেমের প্রলোভন দেখিয়ে
কৃষ্ণকান্তের উইল চুরি করায়। তারপর চুরি করার পর সে এই বিধবা রোহিণীকে বিয়ে করতে অস্বীকৃতি জানায়। পরবর্তীতে রোহিণী কৃষ্ণকান্তের ভ্রাতুষ্পুত্র গোবিন্দলালের প্রেমে পড়ে যায় এবং রোহিণী তার ভালো লাগার কথা গোবিন্দলালকে জানালে গোবিন্দলালের একজন স্ত্রী থাকে, সে হচ্ছে ভ্রমর। এই ভ্রমর কালো এবং সরল হওয়ায় সে এই ভ্রমরের সাথে প্রতারণা করে রোহিণীর প্রেমে পড়ে যায়। পরবর্তীতে গোবিন্দলালের সাথে প্রেম সত্ত্বেও রোহিণী আবার এই নিশাকরের প্রেমে পড়ে যায়। নিশাকরের প্রেমে পড়ে যাওয়ায় গোবিন্দলাল তার উপর রাগান্বিত হয়ে এই রোহিণীকে গুলি করে হত্যা করে। তারপর এই রোহিণীকে গুলি করে হত্যা করায় এই কৃষ্ণকান্তের উইল থেকে গোবিন্দকে বাদ দিয়ে দেওয়া হয়। তারপরে আমরা পড়ব বিষবৃক্ষ একটা সামাজিক উপন্যাস। এটার মধ্যে চরিত্রগুলো হচ্ছে নগেন্দ্র, সূর্যমুখী, কুন্দনন্দিনী এবং হীরা। তো এখানে ঘটনাটা যেটা হয়, এই সূর্যমুখীর হাজব্যান্ড হচ্ছে এই নগেন্দ্রনাথ। সূর্যমুখীর হাজব্যান্ড হচ্ছে এই জমিদার নগেন্দ্রনাথ। সে একবার গোবিন্দপুর থেকে, তাদের বাড়ি হচ্ছে গোবিন্দপুর, এবং গোবিন্দপুর থেকে সে কলকাতা যাওয়ার সময় অনাথা এক মেয়ে নাম হচ্ছে কুন্দনন্দিনী, এই অনাথা মেয়েকে পেয়ে সে বাড়িতে নিয়ে আসে। বাড়িতে নিয়ে আসার পর এই সূর্যমুখীর ভাই তারাচরণের সাথে হচ্ছে এই কুন্দনন্দিনীর বিবাহ দেয়। কিন্তু কুন্দনন্দিনী হচ্ছে অনেক সুন্দরী ছিল, এজন্য কিছুদিন পরে তারাচরণ মৃত্যুবরণ করার পর তারাচরণের মৃত্যু হলে এই যে নগেন্দ্রনাথ কুন্দনন্দিনীর প্রেমে পড়ে যায়, এবং সেই সময় কুন্দনন্দিনীর প্রেমে পড়ে গেলেই তখনই সংসারে একটা বিষবৃক্ষ তৈরি হয়। তারপরে কুন্দনন্দিনী সূর্যমুখীর ঘরে একজন গৃহদাসী ছিল, সে হচ্ছে হীরা দাসী, নাম হচ্ছে হীরা দাসী। এ দাসী হচ্ছে বৈষ্ণবী। দেবীপুরের এক জমিদার ছিল, নাম ছিল দেবেন্দ্র। এই দেবেন্দ্রের সাথে কুন্দনন্দিনীর একটা মিথ্যা অপবাদ রটালে এই হীরা দাসী মূলত এই কুন্দনন্দির সাথে দেবীপুরের জমিদার দেবেন্দ্রের সাথে একটা কলঙ্ক তৈরি করে। পরবর্তীতে কুন্দনন্দিনী তাদের বাড়ি ছেড়ে অর্থাৎ গোবিন্দপুর ছেড়ে চলে যায়, এবং এই গোবিন্দপুর থেকে চলে যাওয়ায় নগেন্দ্র অনেক অস্থির হয়ে পড়ে কুন্দনন্দিনীর অনুপস্থিতিতে। তো পরবর্তীতে এই কুন্দনন্দিনীর প্রতি প্রেমের কথা সূর্যমুখীকে জানায় নগেন্দ্রনাথ। কুন্দনন্দিনীর প্রতি প্রেমের কথা সূর্যমুখীকে জানায়, এবং সূর্যমুখী হচ্ছে তার হাজব্যান্ডের চাওয়া অনুসারে কুন্দনন্দিনীর সাথে তার বিবাহ দেয়, এবং এই সূর্যমুখী এই গৃহ ত্যাগ করে। এভাবেই মূলত উপন্যাসটা শেষ হয়। এই গৃহ ত্যাগ করার ফলে এই সংসারটা একটা বিষে পরিণত হয়, এই জন্য তাকে এই গল্পটার নাম রাখা হয়েছে বিষবৃক্ষ। তারপরে আমরা চন্দ্রশেখর গল্পটা পড়ব। চন্দ্রশেখর গল্পটা হচ্ছে রোমান্সধর্মী একটা গল্প। এটার চরিত্রগুলো হচ্ছে চন্দ্রশেখর, শৈবলিনী এবং প্রতাপ, মীর কাসেম এবং দলিনী বেগম। এটার ঘটনাটা যেটা হয়, ভাগীরথী নদীর তীরে এই প্রতাপ এবং শৈবলিনী হচ্ছে ছোটবেলা থেকে খেলাধুলা করতে করতে একসাথে বড় হয়েছে, এবং তারা দুজনের সাথে প্রেমে আসক্ত। পরবর্তীতে তারা জানতে পারে যে তাদের সামাজিকভাবে বিবাহ সম্ভব নয়। তো এটা জেনে প্রতাপ হচ্ছে নদীতে ঝাঁপ দিয়ে আত্মাহুতি দেয়, কিন্তু সে মৃত্যুবরণ করেনি। চন্দ্রশেখর ছিল মাঝি। এই চন্দ্রশেখর মাঝি প্রতাপকে পেয়ে সে প্রতাপকে উদ্ধার করে শৈবালিনী অর্থাৎ তাদের গ্রামের বাড়িতে নিয়ে আসলে শৈবালিনীর সাথে চন্দ্রশেখরের পরিচয় হয়। তো চন্দ্রশেখর শৈবালিনীর হচ্ছে প্রশংসিত রূপে আকৃষ্ট হয়ে সে হচ্ছে এই শৈবালিনীকে বিয়ে করে। কিন্তু ইংরেজদের সাথে নবাবদের যখন ঝামেলা, যুদ্ধ চলাকালীন সময়ে এই ইংরেজ লরেন্স ফক্টর শৈবালিনীকে হচ্ছে অপহরণ করলে চন্দ্রশেখর এবং প্রতাপের অনুরোধে মীর কাসেম আলী ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হয়। কিন্তু মীর কাসেম আলীর স্ত্রী হচ্ছে দলিনী বেগম অনেক নিষেধাজ্ঞা করে যে ইংরেজদের সাথে যুদ্ধে জড়ানোর প্রয়োজন নাই, কিন্তু এই তাদের সুন্দর সম্পর্কের জন্য মীর কাসেম আলী ইংরেজদের বিরুদ্ধে কঠিন লড়াইয়ে অবতীর্ণ হয়, দলিনী বেগমের কথাকে প্রত্যাখ্যান করে। তারপরে আমরা মৃণালিনী উপন্যাসটা পড়ব। এটা ঐতিহাসিক উপন্যাস বললেও এটা মূলত ঐতিহাসিক নয়। এখানে ঐতিহাসিক ব্যক্তিদের নাম নেওয়া হয়েছে, কিন্তু ঐতিহাসিক নয়।
এই মৃণালিনী উপন্যাসটার চরিত্র হচ্ছে মৃণালিনী, হেমচন্দ্র, মনোরমা এবং পশুপতি। তো এটার ঘটনাটা হচ্ছে মৃণালিনী বখতিয়ার খলজির বাংলা আক্রমণকালে এই ঘটনাটা মূলত মগধের একজন রাজপুত্র, তার নাম হচ্ছে হেমচন্দ্রের সাথে এই মৃণালিনীর একটা প্রেমের সম্পর্ক ছিল, কিন্তু হেমচন্দ্রের একজন গুরু মাধবচন্দ্র এই মৃণালিনীকে বিবাহ করতে নিষেধ করে, তাকে ছেড়ে চলে যেতে বলে। সে কথা শুনে হেমচন্দ্র চলে যায় এবং সে এই হেমচন্দ্র গৌড় রাজ্যে এসে মনোরমা নামে এক সুন্দরী নারীর গৃহে অবস্থান গ্রহণ করে এবং এক পর্যায়ে এই মনোরমার প্রেমে পড়ে যায় হেমচন্দ্র। কিন্তু পশুপতি নামে গৌড় রাজ্য জয়ী পশুপতি এই মনোরমাকে পছন্দ করে জোর করে বিবাহ করতে চাইলে এই মনোরমা পালায়ন করে এবং হেমচন্দ্রও মনোরমাকে পায় না। এভাবেই উপন্যাসটা শেষ হয়ে যায়। তারপরে এই আনন্দমঠ উপন্যাসটা একটু তাত্ত্বিক এবং রাজনৈতিক। এটার চরিত্রগুলো ভবানন্দ, কল্যাণী, মহেন্দ্র এবং ব্রহ্মচারী। আনন্দমঠ উপন্যাসটা দেবী চৌধুরানী এবং সীতারাম এবং আনন্দমঠ, এই তিনটা মূলত ত্রয়ী উপন্যাস ছিল। তো এটার ঘটনাটা 1176-এর মনন্তর কালে এইটার ঘটনাটা, এই আনন্দমঠ ঘটনাটা। এখানে কাহিনীটা দুর্ভিক্ষের সাথে সংশ্লিষ্ট। এই মহেন্দ্র আর কল্যাণী হাজব্যান্ড ওয়াইফ। এই তাদের এই দুর্ভিক্ষের কারণে তারা অসহায় হয়ে তারা শহরের দিকে যাওয়ার পথে তাদেরকে ডাকাত দল আক্রমণ করে এবং এই ডাকাত দল আক্রমণকালে এই সত্যানন্দ নামে এক সন্ন্যাসী, হিন্দু সন্ন্যাসী তাদেরকে উদ্ধার করে এই হিন্দু ফকির সন্ন্যাসীদের আনন্দমঠে নিয়ে আশ্রয় দেয়। তবে এভাবে ধীরে ধীরে করে আনন্দমঠে এই মহেন্দ্র এবং কল্যাণী এই ফকির সন্ন্যাসীদের সাথে যুক্ত হয়ে তারাও বিদ্রোহী হয়ে ওঠে। এভাবে করে করে এই ফকির সন্ন্যাসীদের সংখ্যা বৃদ্ধি পায়। সত্যানন্দের দুজন শিষ্য ছিল ভবানন্দ এবং ব্রহ্মচারী। এই ভবানন্দ এবং ব্রহ্মচারী মিলে মূলত আনন্দ মঠের থেকে শুরু করে একটা বড় দুর্গ তৈরি করে, ফকির সন্ন্যাসী দুর্গ গঠন করে। এভাবে তাদের সংখ্যা বৃদ্ধি পায়। তো এক পর্যায়ে ব্রিটিশদের সাথে তারা বিদ্রোহে লিপ্ত হয় এবং সত্যানন্দকে ব্রিটিশরা গ্রেপ্তার করে ফেলে। এই সত্যানন্দকে গ্রেপ্তার করার পরেই এই সবাই মিলে বন্দে মাতারাম বলে তারা এই বিদ্রোহ শুরু দেয়। এটা মূলত ফকির সন্ন্যাসী বিদ্রোহের সাথে সংশ্লিষ্ট। তারপরে দেবীর চৌধুরানী যে উপন্যাসটা, এটা ইতিহাস আশ্রয়ী এবং তত্ত্বাশ্রয়ী বলা হয়। ইতিহাস আশ্রয়ী, তত্ত্বাশ্রয়ী। এটার প্রধান চরিত্র প্রফুল্ল, ব্রহ্ম ঠাকুরানী এবং ব্রজেশ্বর। দেবী চৌধুরানী উপন্যাসটার মূলত রংপুরের পীরগাছার জমিদার প্রফুল্ল, তারপরে এই ব্রহ্ম ঠাকুরানী, তারপরে রংপুরের কৃষক বিদ্রোহ এবং ফকির সন্ন্যাসী আন্দোলনের ব্রজেশ্বর, এদেরকে নিয়ে মূলত উপন্যাসটা তৈরি হয়েছে। প্রফুল্ল, ব্রহ্ম ঠাকুরানী, ব্রজেশ্বর। তারপরে রাজসিংহ উপন্যাসটার যে চরিত্র, এটা ঐতিহাসিক একটা উপন্যাস। এটার চরিত্র রাজসিংহ, জেবুন্নিসা, মানিকলাল এবং চঞ্চল কুমারী, দরিয়া এবং নির্মল কুমারী। তো এটার কাহিনীটা এক ছবি বিক্রেতা মূলত এই মোগল সম্রাট আওরঙ্গজেবের ছবি বিক্রয় করতে যায় রূপনগরে। তো রূপনগরের রাজা ছিল বিক্রম সিংহের কন্যা ছিল এই চঞ্চল কুমারী কি করে, এই আওরঙ্গজেবের ছবিকে পা দিয়ে ভেঙে ফেলে। তো এটা মূলত ছবিওয়ালির ছেলের বউ, পুত্রবধূ ফাতেমা জানিয়ে দেয় জেবুন্নেছাকে, অর্থাৎ এই আওরঙ্গজেবের কন্যা জেবুন্নেছাকে জানিয়ে দেয় ফাতেমাকে, জানিয়ে দেয় ছবিওয়ালার ছেলের বউ ফাতেমা। এই জেবুন্নেছা আওরঙ্গজেবের কন্যাকে জানিয়ে দেয়। তো আওরঙ্গজেবের কন্যা জেবুন্নেছা যখন এটা আওরঙ্গজেবকে জানায়, আওরঙ্গজেব ক্রোধে সে এই চঞ্চল কুমারীর প্রতি প্রতিশোধ নিতে চায়। তো এই প্রতিশোধ নেওয়ার জন্য চঞ্চল কুমারীকে বিবাহ করার জন্য রূপনগরের রাজা বিক্রম সিংহের কাছে প্রস্তাব পাঠানোর পর ঘটনাটা যে চঞ্চল কুমারী যখন পা দিয়ে আওরঙ্গজেবের ছবি ভাঙে, তখন এই
ফাতেমা ছবিওয়ালির ছেলের স্ত্রী ফাতেমা মূলত এই আওরঙ্গজেবের সেনাপতি মোবারকের স্ত্রী দরিয়াকে জানায়। এই দরিয়া হচ্ছে আওরঙ্গজেবের সেনাপতি মোবারকের স্ত্রী। এই ফাতেমা যখন এই দরিয়াকে জানায়, এই দরিয়া জানায় হচ্ছে আওরঙ্গজেবের যে কন্যাকে, জেবুন্নেসাকে। এই জেবুন্নেসা জানায় হচ্ছে আওরঙ্গজেবকে। আওরঙ্গজেব জানার পর আওরঙ্গজেব চঞ্চল কুমারীকে বিয়ে করতে চায়। বিয়ে করার প্রস্তাব দিলে এই চঞ্চল কুমারীকে বিয়ে করার প্রস্তাব দিলে এই নির্মল কুমারী হচ্ছে চঞ্চল কুমারীর দাসী। এই দাসী হচ্ছে গুপ্তচরের খবরের মাধ্যমে জানতে পারে যে চঞ্চল কুমারীকে প্রতিশোধ নেওয়ার জন্য বিবাহ করতে চায়। নির্মল কুমারীর মাধ্যমে চঞ্চল কুমারী জানতে পারে। তো নির্মল কুমারী চঞ্চল কুমারীকে এই বিষয়টা জানিয়ে দেয় যে আওরঙ্গজেব প্রতিশোধ নেওয়ার জন্য বিবাহ করতে চায়। তো এই চঞ্চল কুমারী মালিক লালের মাধ্যমে, চঞ্চল কুমারীর সাথে এই উদয়পুরের রাজসিংহের হচ্ছে প্রণয় ছিল। চঞ্চল কুমারী মানিক লালের মাধ্যমে রাজসিংহকে জানায় যে এভাবে আওরঙ্গজেব প্রতিশোধ নিতে চায়। তো রাজসিংহ আওরঙ্গজেবের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে। তো যুদ্ধের মাধ্যমে আওরঙ্গজেব যুদ্ধ শুরু করলে মাঝখানে হচ্ছে এই আওরঙ্গজেবের সেনাপতি মোবারকের স্ত্রী দরিয়া জানতে পারে যে মোবারকের সাথে এই রাজকন্যা অর্থাৎ জেবুন্নেসা আওরঙ্গজেবের কন্যার প্রণয়ের সম্পর্ক রয়েছে। এটা জানতে পারে দরিয়া কি করে মোবারককে গুলি করে হত্যা করে। তো আওরঙ্গজেবের সেনাপতি মোবারককে হত্যা করার পরপরই এই আওরঙ্গজেব এই যুদ্ধে রাজসিংহের সাথে যুদ্ধে পরাজিত হয়। এভাবেই হচ্ছে কাহিনীটা শেষ হয়। তারপর রাধারানী উপন্যাসটা মূলত সামাজিক একটা উপন্যাস। এটার মধ্যে যেই চরিত্রগুলো সেটা হচ্ছে রাধারানী, পদ্মলোচন এবং রুক্মিণী কুমার। তো এটার ঘটনাটা হচ্ছে খুবই মানবিক। এই ছোট্ট এক দরিদ্র বালিকা থাকে হচ্ছে রাধারানী। তো রাধারানী একবার হ্রদ দেখতে যায়। তো হ্রদ দেখতে যেয়ে হচ্ছে সে ভিজে যায়। কাপড় ভিজে গেলে তার কোনো আর কাপড় থাকে না বদলানোর। তো তার এই অসহায়ত্ব দেখে রুক্মিণী কুমার রাধারানীকে কিছু টাকা দেয় যাতে সে পদ্মলোচন ছিল একজন টেইলর, এই পদ্মলোচন থেকে কিছু কাপড় কিনে নেয় তার পরিধান করার জন্য। অর্থাৎ একটা মানবিক এবং সামাজিক একটা উপন্যাস এটা। রাধারানী একটা অনাথা বালিকা, তারপরে এই রুক্মিণী তাকে টাকা দেয়, রুক্মিণী কুমার, আর পদ্মলোচন থেকে কাপড় কেনার জন্য। এই হচ্ছে কাহিনী। তারপরে বঙ্কিমচন্দ্রের একটা উপন্যাস রয়েছে সেটা হচ্ছে রজনী, এবং হুমায়ুন আহমেদেরও একটা উপন্যাস রয়েছে রজনী। তো বঙ্কিমচন্দ্রের যে রজনী উপন্যাসটা সেটার দুটা চরিত্র হচ্ছে রজনী আর একটা হচ্ছে শচীন্দ্র। রজনীর সাথে শচীন্দ্র দুটা চরিত্র রজনী উপন্যাসে, রজনী এবং শচীন্দ্র। তারপরে এখন আমরা রবীন্দ্রনাথের উপন্যাসগুলোর চরিত্রগুলো আমরা পড়ব। তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে বউ ঠাকুরানীর হাট যে উপন্যাসটা, এটা মূলত একটা ঐতিহাসিক উপন্যাস। এখানে চরিত্রগুলো হচ্ছে রাজা প্রতাপাদিত্য, উদয়াদিত্য, বিভা এবং বসন্ত রায়। এই বিভার কথা গুরুত্ব দিয়ে মনে রাখতে হবে। তো এটার ঘটনাটা হচ্ছে বউ ঠাকুরানীর হাট, এটা মূলত ঐতিহাসিক একটা উপন্যাস রবীন্দ্রনাথের। এর প্রধান চরিত্রগুলো হচ্ছে রাজা প্রতাপাদিত্য, উদয়াদিত্য, বিভা এবং বসন্ত রায়। তো ঘটনাটা হচ্ছে রাজা প্রতাপাদিত্য তার কন্যা বিভাকে রামচন্দ্রের সাথে বিবাহ দেয়। তবে রামচন্দ্রের উপর যে কোনো একটা রাজ্যের বিভিন্ন বিচার কার্য নিয়ে বিভিন্ন কারণে রাগান্বিত হয়ে এই বিভার হাজব্যান্ড রামচন্দ্রকে হত্যা করতে যায়। তো এই বিভার ভাই হচ্ছে উদয়াদিত্য আর বিভার চাচা হচ্ছে বসন্ত রায়। তো যেহেতু বিভার হাজব্যান্ডকে হত্যা করতে যাচ্ছে রাজা প্রতাপাদিত্য, তো এই বিভার ভাই উদয়াদিত্য এবং চাচা বসন্ত রায় মিলে এবং ভাইয়ের যে স্ত্রী সুরমা মিলে হচ্ছে বিভার হাজব্যান্ডকে রামচন্দ্রকে পালিয়ে যেতে সহযোগিতা করে। আর এই পালিয়ে যেতে সহযোগিতা করার কারণে এই উদয়াদিত্যের যে বউ উদয়াদিত্যের বউয়ের প্রতি হচ্ছে রাজা প্রতাপাদিত্য রাগান্বিত হয়, এবং রাগান্বিত হয়ে তিনি নতুন বউ আনতে বউ ঠাকুরানীর হাটে চলে যায়। এটা হচ্ছে এটার মূল কাহিনী। তারপর রাজর্ষি উপন্যাসটা ঐতিহাসিক। এটার চরিত্রগুলো হচ্ছে গোবিন্দমাণিক্য, নক্ষত্র রায় এবং রঘুপতি। রাজর্ষি উপন্যাসটার কাহিনী হচ্ছে এই ত্রিপুরার রাজা থাকে গোবিন্দমাণিক্য।
তো গোবিন্দমাণিক্য প্রতিদিন একটা নদীতে গোসল করত, সেখানে তাতা এবং ধ্রুব নামে দুইটা শিশুও গোসল করত। তো শিশু একদিন বলির রক্ত দেখে, বলি প্রথা রক্ত দেখে ভয়ে বলতেছে এত রক্ত কেন। তো হঠাৎ গোবিন্দমাণিক্যের মনে উদয় হলো যে এই বলি প্রথা রাখা উচিত না, এজন্য তিনি বলি প্রথাকে রহিত করলেন। গোবিন্দমাণিক্য, ত্রিপুরার মহারাজা গোবিন্দমাণিক্য বলি প্রথাকে রহিত করলে এই গোবিন্দমাণিক্য রাজ্যের পুরোহিত ছিল রঘুপতি। এই রঘুপতি তার এই সিদ্ধান্ত, রহিত করার সিদ্ধান্তের বিপক্ষে প্রতিবাদ জানালেন এবং প্রতিবাদের এক পর্যায়ে রঘুপতি চাইলেন এই রাজাকে হত্যা করে রাজার ভাই এই নক্ষত্র রায়কে সিংহাসনে বসাবেন। নক্ষত্র রায়কে সিংহাসনে বসাতে গিয়ে তিনি রাজা গোবিন্দমাণিক্যকে, রঘুপতি রাজা গোবিন্দমাণিক্যকে হত্যা করতে গেলেন। তো রাজা গোবিন্দমাণিক্যকে বাঁচাতে যেয়ে এই রঘুপতির একটা শিষ্য ছিল, শিষ্যের নাম ছিল জয়সিংহ। এই জয়সিংহ হচ্ছে মৃত্যুবরণ করে। গোবিন্দমাণিক্যকে বাঁচাইতে যেয়ে জয়সিংহ মৃত্যুবরণ করে। তারপর রঘুপতি আরও বেশি ক্ষুব্ধ হয়ে যায়। তারপরে এই রঘুপতি হচ্ছে তখনকার যে রাজা আওরঙ্গজেবের সহযোগিতা নিয়ে এবং আওরঙ্গজেবের পুত্র শাহজাহান এবং শাহ সুজায়ের সহযোগিতার মাধ্যমে নক্ষত্র রায়কে পুনরায় হচ্ছে সিংহাসনে আরোহণ করানোর জন্য পরিকল্পনা বা ষড়যন্ত্র গ্রহণ করে। এই ষড়যন্ত্র করায় গোবিন্দমাণিক্য তিনি যুদ্ধকে পরিহার করার জন্য মূলত তিনি আরাকানে সন্ন্যাস নিয়ে নেন। তো চোখের বালি উপন্যাসটা মূলত মনস্তাত্ত্বিক এবং দ্বন্দ্বমূলক একটা উপন্যাস। এটার চরিত্রগুলো হচ্ছে মহেন্দ্র, বিনোদিনী, আশা এবং বিহারী। তো এটার কাহিনীটা হচ্ছে মূলত একটা বিধবার প্রেম নিয়ে মূলত এই উপন্যাসটা। বিধবা ছিলেন মূলত মহেন্দ্রের মা রাজলক্ষ্মী। মহেন্দ্রের মা ছিল রাজলক্ষ্মী। রাজলক্ষ্মী মহেন্দ্রের সাথে শিক্ষিত এবং সুন্দরী নারী বিনোদিনীর বিবাহ দিতে চাইলেন, কিন্তু মহেন্দ্র এটাকে নাকচ করলেন। মহেন্দ্রের মা রাজলক্ষ্মী এই শিক্ষিত বিনোদিনীর সাথে মূলত এই মহেন্দ্রের বিবাহ দিতে চাইলেন, কিন্তু মহেন্দ্রর পছন্দ ছিল, মহেন্দ্র এই বিনোদীকে পছন্দ করতো না। মহেন্দ্র পছন্দ করত তার এই যে বন্ধু বিহারীর যে প্রেমিকা ছিল, বন্ধু বিহারীর প্রেমিকা আশাকে এই মহেন্দ্র পছন্দ করত। মহেন্দ্রর বিয়ে হওয়ার কথা বিনোদিনীর সাথে, মহেন্দ্রর মা রাজলক্ষ্মী যাচ্ছে বিনোদিনীর সাথে বিবাহ দিবে, কিন্তু মহেন্দ্র পছন্দ করে কাকে? মহেন্দ্র পছন্দ করে বিহারীর গার্লফ্রেন্ড আশাকে। বিহারীর গার্লফ্রেন্ড আশাকে মহেন্দ্র বিবাহ করে, কিন্তু মহেন্দ্র আশালতাকে বিয়ে করলেও বিহারী বিয়ে করে বিনোদিনীকে। তবে বিনোদিনী হচ্ছে বাল্য বিধবা হয়ে যাওয়ায় মহেন্দ্র পুনরায় মহেন্দ্রর বউ আশালতা থাকা সত্ত্বেও মহেন্দ্র পুনরায় বিনোদিনীকে চাওয়া শুরু করে। মহেন্দ্র বিনোদিনীর প্রতি পুনরায় আকৃষ্ট হয়ে পড়ে। তারপরে এর মাধ্যমে মহেন্দ্র এবং বিহারীর মধ্যে চোখের বালি সম্পর্ক এবং ঝগড়ার সম্পর্ক তৈরি হয়। তারপরে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে নৌকাডুবি যে উপন্যাসটা, এটা হচ্ছে একটা দ্বন্দ্বমূলক উপন্যাস। এটার কাহিনী হচ্ছে এটার চরিত্রগুলো হচ্ছে রমেশ, হেমলিনী এবং কমলা। এই রমেশ মূলত কলকাতায় ল পড়তে যায় এবং কলকাতায় ল পড়তে যেয়ে হেমলিনীর সাথে তার পরিচয় হয়। রমেশের হেমলিনীর সাথে পরিচয় হয় এবং প্রণয় হয়, কিন্তু রমেশের বাবা চাচ্ছে রমেশকে কমলার সাথে বিয়ে দিতে। তো এর বাবার কথা শুনে সে রমেশকে বিবাহ করে নৌকায় করে বাড়িতে আনার সময় প্রচণ্ড ঝড় হয়। তো ঝড়ে হচ্ছে নৌকা হয়ে যায়, কিন্তু একই সময়ে ডাক্তার নলিনাক্ষ নামক এক ভদ্রলোকও বিয়ে করে। তার নলিনাক্ষের বউয়ের নামও ছিল কমলা। তো দেখা যায় যে এই রমেশ যে কমলাকে বিয়ে করে সেই কমলা এই নৌকাডুবিতে মারা যায়, আর এই ডাক্তার নলিনাক্ষের যে কমলা সে বেঁচে যায়। পরবর্তীতে ঝড়ের পরে তারা ডাঙ্গায় ওঠে, এই নলিনাক্ষের বউ কমলাকে নিয়ে রমেশ চলে আসে, তারা সংসার শুরু করে। কিন্তু কিছুদিন পর তারা জানতে পারে যে রমেশ যে কমলাকে বিয়ে করছে সে এই কমলা নয়। পরবর্তীতে এই কমলার সাথে ডাক্তার নলিনাক্ষের দেখা হয়। তো কমলা এবং ডাক্তার নলিনাক্ষ
তারা পুনরায় বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, আর রমেশ তার যে প্রেমিকা হেমলিনীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। ঘোড়া উপন্যাসটা একটা মহাকাব্যিক উপন্যাস এবং একটা রাজনৈতিক উপন্যাসও বলা যায়। তো এটার যে চরিত্রগুলো সেগুলো হচ্ছে ঘোড়া, বিনয়, পরেশবাবু, সুচরিতা এবং ললিতা। তো উপন্যাসটার কাহিনী হচ্ছে এই যে ঘোড়া মূলত এই প্রচণ্ডভাবে ইংরেজ বিরোধী রাজনীতির সাথে জড়িত ছিল। তো ঘোড়া মূলত আনন্দময়ীর পালক পুত্র ছিল। তারপর এই পরেশবাবুর পালক কন্যা ছিল সুচরিতা। ঘোড়া পরেশবাবুর এই কন্যা সুচরিতার প্রেমে মগ্ন। তো সমাজের যে যৌতুকের অভিশাপে অতিষ্ঠ হয়ে যে মনোরমা নামে এক মেয়ের মৃত্যুর জন্য এই সমাজের বিরুদ্ধে এই ঘোড়া কী করত, সমাজ রক্ষার দায়ে এবং ইংরেজ বিরোধী রাজনীতির আন্দোলনের সাথে জড়িত ছিল ঘোড়া। তো ঘোড়াকে একবার ইংরেজরা আটক করলো। ঘোড়াকে ইংরেজ ম্যাজিস্ট্রেট আটক করাতে ঘোড়ার বন্ধু ছিল বিনয় মিলে হচ্ছে এই ঘোড়াকে পুলিশ থেকে ছাড়াতে যায়। এই বিনয়ের প্রেমিকা ছিল মূলত ললিতা। এই বিনয়ের প্রেমিকা ললিতা মিলে এই ঘোড়াকে ম্যাজিস্ট্রেটের হাত থেকে মুক্ত করে এবং বিনয় এবং ললিতা মূলত ইংরেজদের বিরুদ্ধে আবার আন্দোলন করা শুরু দেয় এবং পরবর্তীতে বিনয় এবং ললিতার মধ্যে বিবাহ হয় এবং এই ললিতার সাহসিকতার মাধ্যমে কিন্তু বিভিন্ন এই ধর্মান্ধ রাজনীতি এবং হচ্ছে যে ব্রাহ্মণ সমাজের দালালি এবং নারী মুক্তির প্রতীক বলা হয় এই ললিতাকে, এবং এই নারী মুক্তির প্রতীকে বলা হয় তার সাহসিকতাকে। ঘর বাইরে উপন্যাসটা মূলত সমসাময়িক একটা উপন্যাস। এটার মূল চরিত্র হচ্ছে বিমলা, নিখিলেশ এবং সন্দীপ। ঘরে বাইরে উপন্যাসটার মূল কথা হচ্ছে এটা একটা সমসাময়িক উপন্যাস। তো বিমলা, এটার ঘটনাটা হচ্ছে নিখিলেশ ছিলেন অনেক উদারমনা এবং নিখিলেশের স্ত্রী ছিল বিমলা। নিখিলেশ তার স্ত্রী বিমলাকে স্বদেশী আন্দোলনের সাথে জড়িত হওয়ার এবং স্বদেশী আন্দোলনে ভূমিকা রাখার জন্য তাকে ঘরে বাইরে যখন ইচ্ছা যাওয়ার সুযোগ দিয়ে দিত। তো বিমলা হচ্ছে স্বদেশী আন্দোলনের একজন তথাকথিত নেতা সন্দীপের সাথে তার সাক্ষাৎ হয় এবং সন্দীপ ছিল মূলত একটা স্বার্থপর এবং হচ্ছে স্বদেশী আন্দোলনের মুখোশধারী, আড়ালে লুবি একটা লোক। তো সন্দীপ কী করছে, এই বিমলাকে ভুলিয়ে ভালিয়ে নিজের চরিতার্থ করছে, তার সাথে অবৈধ সম্পর্ক করছে। পরবর্তীতে বিমলা বুঝতে পেরে সন্দীপের সঙ্গ ত্যাগ করছে এবং নিখিলেশের কাছে পুনরায় ফিরে আসছে। আচ্ছা, তারপরে আমরা পড়ব চতুরঙ্গ উপন্যাসটা রোমান্টিক। এখানের চরিত্রগুলো হচ্ছে দামিনী, শশী, শ্রীবিলাস এবং জ্যাঠামশাই। চতুরঙ্গ উপন্যাসে এই শ্রীবিলাস ছিল রক্ষণশীল হিন্দু হরিমোহনের পুত্র। তো হাতির চতুরঙ্গ মানে হচ্ছে হাতি। এই হাতির মতো হচ্ছে রক্ষণশীল ছিল এই হরিমোহনের ছেলে ছিল হচ্ছে উদারপন্থী শ্রীবিলাস মূলত উদারপন্থী ছিল। এই জ্যাঠামশাইয়ের নাম মূলত জগৎমোহন। এই জগমোহন মূলত উদারপন্থী ছিল। তো জগমোহনের কাছেই মূলত এই জগমোহন মূলত শ্রীবিলাসের চাচা। তো এই জগমোহনের কাছে শ্রীবিলাস তার বড় হয়েছে এবং এই শ্রীবিলাস এই জ্যাঠামশাইয়ের মতোই অনেক উদার হয়েছে। এই মনস্তাত্ত্বিকভাবে উদার আদর্শ ধারণ করেই এই শ্রীবিলাস কী করছে, যে কলঙ্কিনী ননীবালাকেও বিয়ে করতে রাজি হয়েছে তার উদারতায়। তারপরে এই শশীশের বন্ধুকে নিয়ে এই শ্রীবিলাস তার বন্ধু শশীশ হচ্ছে রক্ষণশীল হিন্দু হরিমোহনের পুত্র শশীশ। তো এই শশীশের চাচা হচ্ছে জ্যাঠামশাই বা জগমোহন। এই জগমোহনের উদার আদর্শে উজ্জীবিত হয়ে সে ননীবালাকে বিয়ে করতে চায়, কিন্তু একবার শশী এবং শ্রীবিলাস হচ্ছে শশীশের বন্ধু। এই শশীশ শ্রীবিলাসকে নিয়ে একবার ঘুরতে যেয়ে এক বিধবা নারী দামিনীকে দেখে
বিধবা নারী দামিনীকে দেখে তার প্রতি তারা মুগ্ধ হয়ে যায়। তো এই মুগ্ধ হয়ে যাওয়ায় শশী ভাবে সে কি ননীবালাকে বিয়ে করবে না দামিনীকে বিয়ে করবে, এই ধরনের দ্বিধাদ্বন্দ্বে থাকে। এই ধরনের রোমান্টিক দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকার মাধ্যমেই এই একটা মনস্তাত্ত্বিক এবং রোমান্টিক এই চারজনের চতুরঙ্গ, যেহেতু চারজনকে বোঝায়, শশী, শ্রীবিলাস, তারপরে দামিনী এবং জগমোহন বা জ্যাঠামশাইয়ের এই চারজনের এই মনস্তাত্ত্বিক দ্বিধাদ্বন্দ্বতার মধ্যেই মূলত এই চতুরঙ্গ রোমান্টিক উপন্যাসটা শেষ হয়। তারপরে যোগাযোগ উপন্যাসটা মূলত একটা দ্বন্দ্বমূলক উপন্যাস। এটার মূল চরিত্র হচ্ছে মধুসূদন এবং কুমুদিনী। এটার কাহিনীটা হচ্ছে তারা একটা জমিদার, দুটা জমিদার বাড়ি, একটা হচ্ছে চাটুর্য বাড়ি আর একটা হচ্ছে ঘোষাল বাড়ি। তো এই চাটুর্য বাড়ির বিপ্রদাসের বোন হচ্ছে কুমুদিনী, আর ওদিকে মধুসূদন হচ্ছে ঘোষাল বংশের। তো ওই ঘোষাল বংশের সাথে দীর্ঘদিন যাবৎ শত্রুতা ছিল। মধুসূদন ঘোষাল এবং চাটুর্য বংশের সাথে দীর্ঘকালের শত্রুতা ছিল। তো মধুসূদন ঘোষাল কি করছে, এই কুমুদিনীকে চাটুর্য বাড়ির উপর প্রতিশোধ নেওয়ার জন্য কুমুদিনীকে বিয়ে করতে চাইছে। তো কুমুদিনীকে বিয়েও করছে মধুসূদন ঘোষাল। এই ঘোষাল কুমুদিনী মূলত চাটুর্য বিপ্রদাসের বোন ছিল। তো এই কুমুদিনী যখন সন্তান সম্ভবা হয়েছে, তখন এই মধুসূদন প্রতিশোধ নেওয়ার জন্য বিবাহ করলেও এই কুমুদিনী যখন সন্তান সম্ভবা হয়েছে, তাদের মধ্যে যোগাযোগ ভালো হয়ে যায়, তাদের দ্বন্দ্ব নিরসন হয়ে যায়। মধুসূদন এবং কুমুদিনীর মধ্যে তাদের মধ্যে ভালো সম্পর্ক হয়ে যায় এবং এর মাধ্যমে জমিদার প্রথারও বিলুপ্তি হয় এবং দুজনের মধ্যে যোগাযোগ ভালো হয়ে এই দুটা পরিবার সুন্দরভাবে বসবাস করতে শুরু করে। তারপরে শেষের কবিতা একটা রোমান্টিক এবং কাব্যধর্মী একটা উপন্যাস। এটার চরিত্রগুলো হচ্ছে অমিত, লাবণ্য, কেতকী এবং শোভনলাল। এটা আমরা সকলেই জানি, অমিত, লাবণ্য, কেতকী এবং শোভনলাল হচ্ছে শেষের কবিতা উপন্যাসের চরিত্র। তো আমরা যদি ঘটনাটা একটু শর্টকাটে বলি, শোভনলালের সঙ্গে লাবণ্যের বিয়ে হয় অবশেষে। শোভনলাল মূলত লাবণ্যকে বিয়ে করে। মূল কাহিনী ছিল এই অমিতের সাথে লাবণ্যর একটা সম্পর্ক ছিল, কিন্তু এই সম্পর্কটা ভালোভাবে টিকে নাই। লাবণ্য অমিতকে জানিয়ে দেয় সে শোভনলালকেই বিয়ে করবে। তো এই অমিত লাবণ্যকে বিয়ে করতে না পেরে কেতকীকে বিয়ে করে, আর লাবণ্য এবং শোভনলালের মধ্যে বিয়ে হয়। এটাই মূলত এটার কাহিনী। লাবণ্য চিঠি লিখে অমিতকে জানিয়ে দিয়েছিল যে সে অমিতকে বিয়ে করবে না। দুই বোন উপন্যাসটা একটা তাত্ত্বিক উপন্যাস। এটার চরিত্র হচ্ছে শর্মিলা, উর্মিলা এবং শশাঙ্ক। তো শর্মিলার স্বামী ছিল হচ্ছে শশাঙ্ক। তো আর উর্মিলার সাথে একজন ডাক্তারের বিবাহ হওয়ার কথা ছিল। ডাক্তার বিলেতে থেকে উচ্চ ডিগ্রি গ্রহণ করতেছিল। তো এরই মধ্যে শর্মিলা অসুস্থ হয়ে যায়। শর্মিলা অসুস্থ হয়ে গেলে শশাঙ্কের সাথে উর্মিলার একটা ভালো সম্পর্ক তৈরি হয়, ভালো সম্পর্ক থেকে প্রণয় তৈরি হয়। তো এর মধ্যে ত্রিভুজ প্রেমের সম্পর্ক তৈরি হয় মূলত এই দুই বোন উপন্যাসে, শর্মিলা উর্মিলা দুই বোন। তারপরে মালঞ্চ উপন্যাসটা মূলত সমস্যা তাত্ত্বিক এবং সমস্যামূলক, এবং সরলা, নীরজা এবং আদিত্য রমেন, এই চারজন মূলত এটার মূল চরিত্র। সরলা, নীরজা, আদিত্য এবং রমেন। এটার কাহিনীটা হচ্ছে নীরজার স্বামী ছিল আদিত্য। তো আদিত্য হচ্ছে মূলত ফুলের বাগানে ফুলের ব্যবসা করত। নীরজা আদিত্যর স্ত্রী এই ফুল বাগানের কাজে দুজনকে সহযোগিতা করত। তো এই কাজের মাঝখানে একে অপরকে ফুল দ্বারা শুভেচ্ছা জানাইতো, মানে দুজনের সম্পর্ক এবং খুব ভালো যাচ্ছিল। কিন্তু হঠাৎ করে একদিন নীরজা অসুস্থ হয়ে যায়। অসুস্থ হয়ে গেলে আদিত্য তার দুঃসম্পর্কের এক বোন সরলাকে এই মালির কাজে বাগানে নিয়ে আসে কাজ করার জন্য। তো এই নীরজা ভাবতো যে সরলার সাথে আদিত্যের নতুন সম্পর্ক তৈরি হয়ে গেছে। এই জন্য এই নীরজা বারবার আদিত্যকে সন্দেহ করত। তো রমেন ছিল আদিত্যের এক দূরসম্পর্কের ভাই। তো এই দূরসম্পর্কের ভাই তো রমেন নীরজাকে দেখতে গেলে রমেন নীরজার অসুস্থতায় নীরজাকে দেখতে যায়। তারপর নীরজা রমেনকে আদেশসূচকভাবে বলে সে যেন সরলাকে বিয়ে করে ফেলে।
সে যেন সরলাকে বিয়ে করে ফেলে, আদিত্যের সাথে যাতে সরলার অনৈতিক সম্পর্ক তৈরি না হয়। এই হচ্ছে তারপরে সমস্যার সমাধান হবে রমেন যদি আর সরলাকে বিয়ে করে ফেলে। 4 অধ্যায় উপন্যাসটা মূলত সমস্যামূলক। এটার মধ্যে যে কাহিনীগুলা সেটা হচ্ছে মূলত একটা অসহযোগ আন্দোলনের, 4 অধ্যায় উপন্যাসটা অসহযোগ আন্দোলনের প্রেক্ষাপটে তৈরি হয়। তখনকার এই ইন্দ্রনাথ ছিল একজন সন্ত্রাসবাদী এবং নিষ্ঠুরতম নেতা, সন্ত্রাসবাদী ছিল। তো এই অতীন এবং এলার যে প্রেমের সম্পর্ক, এই ইন্দ্রনাথের এই সন্ত্রাসবাদিতার কারণে তাদের দুজনের প্রেমের সম্পর্ক সুন্দরভাবে একত্রিত হতে পারে নাই। তো তাদের এই অতীন এবং এলার জীবনকে অতিষ্ঠ করে দিয়েছে ইন্দ্রনাথ। এই 4 অধ্যায় জুড়েই মূলত এই অতীন এবং এলার জীবনের ব্যর্থতার কাহিনী চিত্রিত হয়েছে, আর ইন্দ্রনাথের সন্ত্রাসবাদিতার কথা চিত্রিত হয়েছে এই 4 অধ্যায় উপন্যাস জুড়ে। তারপরে আমরা রবীন্দ্রনাথের নাটক, এই যে দেওনা পাওনা উপন্যাসটা মূলত সামাজিক এবং এটা যৌতুক প্রথার সাথে এটা জড়িত। তো যৌতুক প্রথার সাথে জড়িত, এটার কাহিনীটা হচ্ছে, এটার চরিত্র হচ্ছে নিরুপমা এবং রামসুন্দর। তো এটার কাহিনীটা হয় সামাজিক এই যৌতুক প্রথার প্রচলন অনুসারে নিরুপমা দেওনা পানা পরিশোধ করে রামসুন্দরকে বিয়ে করে। তারপরে মধ্যবর্তনী যে ছোট গল্পটা, এটার মূলত প্রেম প্রদান। এটার চরিত্রগুলো হচ্ছে হরসুন্দরী, শৈলবালা এবং নিবারণ। তো এখানে কাহিনীটা যেটা হয় যে নিবারণ হরসুন্দরীকে প্রেম করে বিয়ে করলেও মধ্যবর্তনীতে নিবারণের সাথে শৈলবালার একটা পরকীয়ার সম্পর্ক তৈরি হয়। নিবারণ এই হরসুন্দরীর সাথে প্রেম করে বিয়ে করে, কিন্তু বিয়ের করার পর আবার সে শৈলবালার সাথে পরকীয়ার প্রেমে জড়িয়ে পড়ে নিবারণ। এটার মূল কাহিনী। মধ্যবর্তনীতে অর্থাৎ মাঝামাঝি সময়ে শৈলবালার সাথে প্রেমে পরকীয়ায় সম্পর্কে জড়িয়ে পড়ে। শাস্তি উপন্যাসটা মূলত একটা সামাজিক। এটার চরিত্রগুলো হচ্ছে দুঃখীরাম, ছিদাম, রাধা এবং চন্দরা। তো এটার কাহিনীটা হয় এই যে দুঃখীরামকে হত্যা করে রাধা, কিন্তু সমাজের মোড়ল একটা ছিল, সমাজের একটা মানে বিধ্বংসী একজন মোড়ল বা সর্দার ছিল। সে এই রাধাকে শাস্তি না দিয়ে সিদাম এবং চন্দরাকে শাস্তি দেওয়ার কথা সে সিদ্ধান্ত নেয়। মেঘ ও রৌদ্র উপন্যাসটা মূলত সামাজিক এবং রাজনীতিক। এখানে শশীভূষণের কথা হয়েছে। শশীভূষণ মূলত রাজনৈতিক, রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে, মেঘ এবং রুদ্রে ভিজে রাজনীতি করলেও সে মূলত এই গিরিবালাকে প্রচণ্ডভাবে ভালোবাসে এবং স্বপ্ন দেখে। সে ভাবে যে রাজনীতি করলে গিরিবালাকে বিয়ে করতে পারবে, কিন্তু গিরিবালার বাবা হরকুমার এই রাজনীতি করা ছেলের কাছে তার মেয়ে শশীভূষণকে বিয়ে দেবে না। এই কাহিনী নিয়েই মূলত এই মেঘ ও রুদ্র ছোট গল্পটা রয়েছে। অপরিচিতা উপন্যাসটার অনুপম এবং কল্যাণীর কথা পৃথিবীর সকলেই জানে। পোস্টমাস্টার এবং রতনের কাহিনীটাও সামাজিক, এটা সকলেই জানে। মূলত রতন নামে একটা মেয়ে ছিল এই পোস্ট অফিসে এর কর্মচারী হিসেবে। তো এই রতন মূলত পোস্টমাস্টারের প্রেমে পড়ে যায়, কিন্তু পোস্টমাস্টার ছেড়ে চলে আসে। এই জন্য পোস্টমাস্টার এবং রতন এর মধ্যে প্রেমের সম্পর্ক এবং তাদের বিচ্ছেদের কথা কাহিনী এখানে তো বলা হয়েছে। কাবুলিওয়ালা ছোট গল্পটাও সামাজিক। এটার চরিত্র হচ্ছে মিনি এবং রহমত। এটার কাহিনীটা হচ্ছে কাবুলিওয়ালা রহমতের প্রেমে পড়ে যায় মিনি, কিন্তু সমাজ তাদেরকে মেনে নেয় না। এই কাবুলিওয়ালার প্রেমে পড়ে যায়, কাবুলিওয়ালা ছিল রহমত, এই রহমতের প্রেমে পড়ে যায় মূলত মিনি, কিন্তু সমাজ তাদেরকে প্রত্যাখ্যান করে, কারণ মিনি অনেক উচ্চ বংশের ছিল আর রহমত ছিল কাবুলিওয়ালা। তারপরে খোকাবাবুর প্রত্যাবর্তনটা সামাজিক একটা উপন্যাস। এটার মূল চরিত্র হচ্ছে রায়চরণ। এই উপন্যাসে মূলত এই রায়চরণ মূলত একটা কর্মচারী ছিল। রায়চরণ এবং নবকুমার মূলত তারা পদ্মার পাড়ে ঘুরতে যায়। তো হুট করে এই নবকুমার নিখোঁজ হয়ে যাওয়ায় অনুকূলবাবু, এই খোকাবাবুর প্রত্যাবর্তন, খোকা মূলত নবকুমারকে বলা হতো,
এই নবকুমারের প্রত্যাবর্তন বা এই খোকাবাবুর প্রত্যাবর্তনের জন্য অনুকূল বাবু মূলত এই নবকুমারের মূল পিতা ছিল। এই নবকুমারকে ফিরে পাওয়ার জন্য রায়চরণের পুত্র ফেলনাকে দাবি করে যাতে নবকুমারকে ফিরে পায়, কারণ রায়চরণ আর নবকুমার একসাথে পদ্মার পাড় ঘুরতে গিয়েছিল। তারপরে অতিথি যেই গল্পটা, এটার মূল কাহিনী প্রকৃতি এবং মানুষ সম্পর্কিত। এটার চরিত্ররা মূলত তারাপদ। তো কাহিনীটা হয় যেটা, এই তারাপদের নির্বিকার এবং নির্লিপ্ত মনের প্রকৃতি দেখে এবং তাকে অবুঝ মনে করে মতিবাবু তাকে অতিথি বানায়। কিন্তু এই মতিবাবুর মেয়ে চারু শশীর প্রেমে পড়ে যায় তারাপদ কি পড়ে যায়, তারাপদ মূলত এই মতিবাবুর মেয়ে চারু শশীর প্রেমে পড়ে যায়। এই যে মতিবাবু চারু শশীর প্রেমে পড়ে যায়, মতিবাবুর কন্যা চারু শশীর প্রেমে পড়ে যায় কে? এই তারাপদ। তারপর ল্যাবরেটরি উপন্যাসটাতে এটা মূলত প্রেম প্রদান, মোহিনী এবং নন্দকিশোর। মূলত এই নন্দকিশোর একজন বিজ্ঞানী ছিল, সে একটা ল্যাবরেটরি স্থাপন করে। তো এই ল্যাবরেটরি পরিচালনার জন্য একটা মেধাবী লোক খুঁজতে ছিল। তো এই মোহিনী নামে একটা মেয়েকে পেয়ে যায়। মোহিনী বা অনেক জায়গায় নামটা সোহিনী দেখা যায়। সোহিনী দক্ষতার সাথে এই দেখাশোনা করে, এই ল্যাবরেটরিটাকে দেখাশোনা করে। এক পর্যায়ে এই সোহিনীর দক্ষতা দেখে নন্দকিশোর সোহিনীর প্রেমে পড়ে যায়। এটা হচ্ছে ল্যাবরেটরি গল্পের কাহিনী। তারপরে মণিহারা ছোট গল্পটা অতি প্রাকৃত এবং এটার চরিত্র হচ্ছে ফণীভূষণ। মণিহারার চরিত্র হচ্ছে ফণীভূষণ। তো এটার কাহিনী হচ্ছে ফণীভূষণ অত্যন্ত আবেগী এবং অতি প্রাকৃত মনোভাবের মানুষ। তো ফণীভূষণের একটা ব্যবসা ছিল, তার এইসব মনোভাবের কারণে সে ব্যবসায় লস করে। তারপরে তার স্ত্রী মণিমালিকার গহনা বিক্রির জন্য মণিমালিকাকে তাগাদা দেয়। এই মণিমালিকা তার এই হাজব্যান্ড ফণীভূষণের সিদ্ধান্তে একমত না হয়ে সে বাপের বাড়িতে চলে যায়। এর মাধ্যমেই ছোট গল্পের যে অতি প্রাকৃত হলে যেই অসুবিধা, এটার কাহিনীটা এখানে বর্ণনা করা হয়েছে। এক রাত্রি মূলত একটা প্রেম প্রদান একটা গল্প। এটার কাহিনীটা হচ্ছে সরোবালা খেলার সাথী ছিল এককালে। খেলার সাথী এক রাত্রিতে দেখা হলেও তাদের প্রেম নিবেদন করতে পারে নাই। সরোবালা তার খেলার সাথীর সাথে সেই খেলার সাথীকে খুব মনে প্রাণে ভালোবাসতো, কিন্তু এক রাত্রিতে তাদের এই ভালোবাসার সুযোগ আসলেও তারা এই ভালোবাসার সুযোগকে কাজে লাগাইতে পারে নাই। সরোবালার এই এক রাত্রির আক্ষেপের কাহিনী এখানে বর্ণনা করা হয়েছে। জীবন ও মৃত একটা অতি প্রাকৃত গল্প। এটার কাহিনীটা হচ্ছে কাদম্বিনী মরিয়াও প্রমাণ করিল সে মরে নাই। এই কাদম্বিনী কি মরে গেছিল, অতি প্রাকৃত মরে যায় এবং ভুতুরে প্রভাবে সে এই বিধবা কাদম্বিনী বিভিন্ন জায়গায় ঘুরঘুর করতো, বিভিন্ন জায়গায় মানুষ কাদম্বিনীকে দেখতো। তো এই কাদম্বিনীকের এই অতি প্রাকৃত চরিত্রকে দেখে মানুষ ভয় পাইতো এবং দ্বিধাদ্বন্দ্বে থাকতো যে কাদম্বিনীকে আসলে মারা গেছে না মরে নাই। তারপরে এই সমাপ্তি গল্পের গুরুত্বপূর্ণ একটা কাহিনী হচ্ছে মৃন্ময়ী চঞ্চল হলেও অপূর্বের প্রেমে তার বিয়ের পর চঞ্চলতার সমাপ্তি ঘটে। এই মৃন্ময়ী মূলত খুবই একটা চঞ্চল মেয়ে ছিল, কিন্তু তার এই অপূর্বের সাথে তার বিয়ে হয়। তারপরে অপূর্বের অত্যাচার এবং সংসারের অত্যাচারে তার চঞ্চলতা সমাপ্তি ঘটে। এই নিয়েই মূলত এই গল্পটা, যে অপূর্বের সাথে তার বিবাহ হয়েছিল। স্ত্রীর পত্র মৃণাল মূলত স্ত্রীর পত্র। তো মৃণালের স্ত্রী দূরে থাকায় স্ত্রী প্রেম প্রকাশের জন্য মৃণালের স্ত্রী চিঠি পাঠায়। তো স্ত্রীর পত্র পেয়ে স্বামী মৃণালকে একা রেখে যাওয়ার ক্ষতি অনুভব করছে আর কি। একা রেখে যাওয়ার, স্ত্রী ছেড়ে দূরে রাখায় যাওয়ার যে কষ্টটা, এটা সে অনুভব করছে স্ত্রীর পত্র পেয়ে। পয়লা নম্বর একটা প্রেম প্রদান
প্রেম প্রধান ছোট গল্প। এটার চরিত্র হচ্ছে অনিলা। তো অনিলাকে নিয়ে যে কাহিনীটা হয়, গলির মোড়ের 1 নম্বর বাড়িতে শীতাংশুর সাথে, মূলত কাহিনীটা হচ্ছে এই বাড়ির 1 নম্বর বাড়ির শীতাংশুর সাথে এই অনিলার হচ্ছে পরকীয়া সম্পর্ক ছিল। অনিলার হাজব্যান্ড ছিল অদ্বৈত, অদ্বৈত ছিল অনিলার হাজব্যান্ড। তো অদ্বৈত ছিল খুবই উদাসীন এ ব্যাপারে, স্ত্রীর গতিবিধি সম্পর্কে খুবই উদাসীন থাকায় এই অনিলা 1 নম্বর বাড়ির শীতাংশুর সাথে প্রেমের সম্পর্ক করে চলে যায়। নষ্টনীর যে গল্পটা, নষ্টনীর গল্পটার মূল চরিত্র হচ্ছে চারুলতা। তো চারুলতা তার স্বামীর ছোট ভাইয়ের প্রেমে পড়ে অবৈধ সম্পর্ক করলে এই তার ঘরটা হচ্ছে নষ্টনীরে পরিণত হয়। চারুলতা তার স্বামীর ছোট ভাইয়ের সাথে অবৈধ সম্পর্ক করে, যার কারণে নষ্টনীরে তৈরি হয়। ছুটি গল্পের চরিত্রটা ফটিক, এটা সকলে জানে। ফটিক বাড়িতে আসে ছুটিতে। তো ফটিকের ছোট ভাই থাকে মাখন। তো এই মাখন আর ফটিক দুজনেই খুব বন্ধুত্ব, 2 ভাই তারা, এবং তাদের মধ্যে সব খুবই বন্ধুসুলভ সম্পর্ক ছিল। তো এই ফটিক একবার হচ্ছে ছোট ভাই মাখন একবার একটা গাছের গুঁড়িতে বসেছিল পুকুরের ধারে। তো ফটিক দেখা যায় এই গাছের গুঁড়িটা ফেলে দেয় পুকুরে মাখনকে সহ। এই 2 ভাইয়ের মধ্যে খুনসুটি সম্পর্ক এবং তাদের যে দুষ্টমির সম্পর্ক নিয়ে এই গল্পটা রচিত। তো ছুটি নাম করার কারণ হচ্ছে তারা মূলত ছুটিতে বাড়িতে আসে। ফটিক এবং মাখন দুজনেই স্কুলে থাকে, স্কুলে পড়ে, ছাত্রাবাসে থাকে। তো দুজনেই বাড়িতে আসে ছুটিতে, তখন তাদের এই দুষ্টমির সম্পর্ক নিয়ে মূলত এটা লেখা হয়েছে। নামঞ্জুর গল্পের যে কাহিনীটা, এটা মূলত সামাজিক। এটার কাহিনীটা হচ্ছে স্বদেশী আন্দোলনের প্রেক্ষাপটে সামাজিক কুসংস্কারের প্রতিবাদ করার জন্য অমিয়া এবং অনিল মিলে একটা সংস্থা গড়ে তোলে। অমিয়া এবং অনিল দুজনে মিলে একটা সমাজের জন্য সংস্থা গড়ে তোলে। এই একসাথে চলতে গিয়ে অনিল এবং অমিয়ার মধ্যে ভালো সম্পর্ক তৈরি হয়, প্রেমের সম্পর্ক তৈরি হয়। কিন্তু অমিয়া ছিল একটা কাজের মেয়ের মেয়ে হওয়াতে এই অনিল এটা জানতে পেরে অনিল এই অমিয়ার ভালোবাসাকে নামঞ্জুর করে। আর রবিবার যে ছোট গল্পটার চরিত্র হচ্ছে 2টা, অবিক এবং বিভা। তো এটার কাহিনীটা হচ্ছে রবিবার সকালবেলা বিভা দেখতে পেল অবিক বসে আছে ঘরে আর কালি কলমের আঁচড় কাটা ছবি আঁকছে। রবিবার সকালে অবিক আর বিভা দুজনেই হচ্ছে চিত্রশিল্পী, দুজনের মধ্যে প্রেম ছিল। তো একদিন রবিবার সকালে দেখতেছে যে অবিক বসে বসে ঘরে কালি কলম দিয়ে আঁচড় কাটা ছবি আঁকতেছে, আর এটা বিভা দেখে খুবই হচ্ছে বিমুগ্ধ হয়। তার কারণে অবিকের সাথে তার ভালোবাসা আরও সুন্দর হয়ে যায়। তারপরে আমরা এই রবীন্দ্রনাথের কয়েকটা নাটক এবং চরিত্র নিয়ে পড়ব, তো এখানে আমরা দেখতে পাচ্ছি রক্তকরবী নাটকটা মূলত এই যক্ষপুরের রাজা এই সোনার খনিতে কুলিদেরকে জোরপূর্বক দাসত্ব শৃঙ্খলে আটকে রাখতো এবং জোরপূর্বক তারা এই তাদেরকে সোনার খনিতে কাজ করাইতো। তো নন্দিনী হচ্ছে এই এলাকার একটা সুন্দরী একজন নারী ছিল। তো সকলকেই এই আটক অবস্থা থেকে, এই সোনার খনির আটক অবস্থা থেকে বাইরে এই মেয়েটাকে দেখতো। তো সবাই এই নন্দিনীর প্রেমে আসক্ত হয়ে যায় এবং কিশোর নামে একটা এই শ্রমিক নন্দিনীকে প্রতিদিন রক্তকরবী ফুল উপহার দিত। সবাই ভাবতো যে নন্দিনী একদিন সবাইকে মুক্ত করবে দাসত্বের শৃঙ্খল থেকে। কিন্তু নন্দিনী ভালোবাসতো এই রঞ্জন নামে একটা ছেলেকে, কারণ এই রঞ্জন নন্দিনীকে রক্তকরবী নামে ডাকতো। নন্দিনী মূলত রক্তকরবী ফুলকে খুবই পছন্দ করত। তো কিশোর প্রতিদিন রক্তকরবী ফুল দিলেও রঞ্জন যেহেতু নন্দিনীকেই রক্তকরবী ফুল বলছে, এই জন্য নন্দিনী রঞ্জনের প্রতি আকৃষ্ট হয়ে যায়, কারণ রঞ্জন নন্দিনীকেই রক্তকরবী নামে ডাকত। আচ্ছা, তারপরে ডাকঘর যে নাটকটার মূল কথা, এখানে চরিত্র হচ্ছে অমল, সুধা এবং ঠাকুরদা। তো এটার কাহিনীটা যেটা হয়, অমল হচ্ছে অসুস্থ হয়ে যায়। তো অমল অসুস্থ হয়ে গেলে কবিরাজ তাকে বলে
যে সে আর কখনো ঘর থেকে বের হতে পারবে না। তো সুধা নামে এক নারী প্রতিদিন তাকে ফুল এনে দিত। এই অমলের এই বন্দি অবস্থা দেখে এই সুধা নামক এক নারী তাকে ফুল এনে দিত। তো অমল সুধার প্রতি খুবই মুগ্ধ হয়ে যায় এবং তার প্রতি আকৃষ্ট হয়ে প্রণয় হয়ে যায়। তারপর ঠাকুরদা মূলত এই অমলকে আশ্বাস দিত যে সে একদিন সুস্থ হয়ে যাবে এবং রাজা মহাকবিরাজ বলতে কি ঈশ্বরকে বোঝায়, মহাকবিরাজ বা ঈশ্বর এর সুসংবাদ দিত যে মহাকবিরাজ তাকে সুস্থ করে দিবে। তো অমল চাইতো যে কবিরাজ কিভাবে সুস্থ করে দিবে। তো ঠাকুরদা হচ্ছে অমলের ঘরের পাশে একটা ডাকঘর বসায়। তো ডাকঘরে ওখানে ঠাকুরদা বলতো যে এই ডাকঘরে মহাকবিরাজ চিঠি দিবে। মহাকবিরাজ বলতে ঈশ্বরকে বোঝায়। এই মহাকবিরাজের চিঠিতে অমল সুস্থ হয়ে যাবে। এই ঠাকুরদার আশ্বাসে অমল ধীরে ধীরে সুস্থ হয়ে যায় এবং সে এই ডাকঘরের চিঠির অপেক্ষায় বসে থাকে। পরবর্তীতে সুধার সাথে পরিচিত হয়। সুধার সাথে সে প্রেমে আসক্ত হয়ে পড়ে, কারণ সুধা প্রতিদিন অমলকে ফুল দিয়ে যাইত। এই মুক্তধারা উপন্যাসের চরিত্র হচ্ছে ধনঞ্জয়। তো এটা হচ্ছে উত্তরকূটের, এটার যে কাহিনীটা, উত্তরকূটের রাজা রণজিৎ যন্ত্ররাজ বিভূতিকে দিয়ে রাজা রণজিৎ কি করছে, তার যে এলাকায় শিবতরাইয়ের এলাকায় কিছু বিদ্রোহী প্রজা ছিল, বিদ্রোহী প্রজাদেরকে দমন করার জন্য সে ঝর্ণাধারা বন্ধ করে দেয়। ঝর্ণাধারার যে মুক্তধারা বন্ধ করে দেয় যাতে মানুষ পানি না খাইতে পারে। তারপরে এই যুবরাজ ধনঞ্জয় এই রাজার যে সিদ্ধান্তের বিরুদ্ধে সে প্রতিবাদ করে এবং এই বিভূতিকে নিষেধ করে, সাথে সে এই ঝর্ণার মধ্যে বাদ না দেয়, ঝর্ণাকে আটকে না দেয়। তো এই ধনঞ্জয় এক পর্যায়ে এই রাজা রণজিতের সাথে বিদ্রোহ করতে যেয়ে ধনঞ্জয় মৃত্যুবরণ করে। তো তখন ধনঞ্জয় তার জীবনকে সমর্পণ করে দেয় এই মুক্তধারাকে প্রবাহিত রাখার জন্য। এবং তার ধনঞ্জয় এক পর্যায়ে মৃত্যুবরণ করলে এই উপন্যাসে একটা সলিলুকুই থাকে, সেটা হচ্ছে চিরদিনের জন্য পেয়ে গেলি রে। অর্থাৎ ধনঞ্জয় চিরদিনের জন্য মুক্তি পেয়ে যায়, মুক্তধারায় চলে যায়, এই ধরনের কথা এখানে বলা হয়েছে। তারপরে বিসর্জন নাটকটাতে খুবই গুরুত্বপূর্ণ। বিসর্জন নাটকটা মূলত চরিত্র হচ্ছে অর্পণা, রঘুপতি এবং জয়সিংহ। বিসর্জন নাটকটি মূলত রাজর্ষি উপন্যাসের প্রথমাংশকে ধরা হয়। রাজর্ষি উপন্যাসের কাহিনী মূলত এখানে রয়েছে অর্পণা, রঘুপতি এবং জয়সিংহ। তবে ভিখারিণী অর্পণা বিসর্জন নাটকের নতুন আবিষ্কার। ভিখারিণী অর্পণা নামে যে অর্পণা চরিত্রটা মূলত রাজর্ষি উপন্যাসে ছিল না। অর্পণা চরিত্রটা ছিল না, এটা মূলত এই বিসর্জন নাটকের নতুন আবিষ্কার। তো ত্রিপুরার রাজা গোবিন্দ মাণিক্য হচ্ছে সন্তান হচ্ছিল না। তো গোবিন্দ মাণিক্যের স্ত্রী হচ্ছে গুণবতী ছিল, রানী গুণবতী। এই অর্পণা ভিখারিণীর একটা ছাগল বাচ্চা ছিল, মানে শাক শিশু বা ছাগলের বাচ্চাকে এই রানী গুণবতী চাইছে হত্যা বা বলি দিতে। কিন্তু এই রাজা গোবিন্দ মাণিক্য কাছে এই অর্পণা আকুতি মিনতি করে অনুরোধ করে যাতে তার ছাগলের শিশুটাকে বলি না দেওয়া হয়। তো রাজা গোবিন্দ মাণিক্য এই বলি প্রথাকে নিষিদ্ধ করে। তো এই নিষিদ্ধ করলে এই রানী গুণবতী এবং এই এলাকার পুরোহিত জয়সিংহকে নিয়ে এলাকার পুরোহিত রঘুপতিকে নিয়ে রাজা গোবিন্দ মাণিক্যের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে। তো ষড়যন্ত্রের এক পর্যায়ে যখন গোবিন্দ মাণিক্যকে হত্যা করতে যায়, এই হত্যা থেকে বাঁচাইতে গিয়ে জয়সিংহের কিন্তু মৃত্যু হয়। এই ষড়যন্ত্র নিয়েই মূলত উভয় সংকট তৈরি হয়। এই ষড়যন্ত্রের কাহিনী নিয়েই মূলত এই নাটকটা তৈরি করা হয়েছে। তারপর অচলায়তনের চরিত্র হচ্ছে পঞ্চক দর্বক এবং দাদা ঠাকুর। তো এটার কাহিনীটা হচ্ছে, অচলায়তন নাটকটা মূলত একটা সাংকেতিক নাটক ছিল। তো এই অচলায়তন নাটকে
সর্বশক্তির উৎস তারা ভাবে মূলত দাদা ঠাকুর বা গুরুকে। দাদা ঠাকুর বা গুরুর 3টা রূপ তারা বিবেচনা করে। মূলত শূনপাংশু একটা দল ছিল, শূনপাংশুদের নিকট এই গুরু ছিল দাদা ঠাকুর। তারপরে গোসাইদের অর্থাৎ দর্বক, এই দর্বকের নিকট দাদা ছিল গোসাই নামে পরিচিত, দাদা ঠাকুর গোসাই নামে পরিচিত ছিল। এবং অচলায়তনে তিনি গুরু নামে পরিচয় ছিল। তো এই জন্য একেই মূলত নারী বিবর্জিত রূপক সাংকেতিক নাটক বলা হয়। তো আদিন পুণ্য নামে গরু দীক্ষা নিয়ে পঞ্চকদের প্রগতিশীল আদর্শকে ধারণ আচলায়তনে ধর্মচর্চা করেন। আর পঞ্চকরা মূলত এই পঞ্চক মূলত একটা সম্প্রদায় ছিল। তাদের এই অচলায়তনের যে গুরুর দীক্ষাকে চর্চা করেই তারা ধর্মচর্চা করত, এই গুরুকে তারা বিশ্বাস করত, পঞ্চক সম্প্রদায়টা। আচ্ছা, এই অভিজিৎ, এই মুক্তধারা তো বলেছি, এখানে অভিজিৎটা সম্পর্কে বলা হয় নাই। এই মুক্তধারা সম্পর্কে আমরা পুনরায় কাহিনীটা একটু বলবো। এটার কাহিনীটা মূলত ছিল এই যে মুক্তধারা, রাজা রণজিতের পুত্র ছিল মূলত অভিজিৎ, আর ধনঞ্জয় ছিল মূলত অভিজিতের একজন গুরু বা অভিজিতের একজন শিক্ষক। তো এই ধনঞ্জয় থেকে শিক্ষা গ্রহণ করে এই যুবরাজ অভিজিৎ মূলত এই ঝরনাকে বন্ধ করার বিরুদ্ধে তার পিতার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। পিতা রণজিতের বিরুদ্ধে অভিজিৎ যুদ্ধ ঘোষণা করে। তো এই অভিজিৎ এক পর্যায়ে মৃত্যুবরণ করে। তখন ধনঞ্জয় বলে যে চিরকালের জন্য মুক্তি পেয়ে গেলি রে। অর্থাৎ এই অভিজিৎ বিভূতিকে নিষেধ করে যে ঝর্ণার মধ্যে যাতে বাদ না দেয়, ঝর্ণাকে যাতে বন্ধ না করে। তো এক পর্যায়ে অভিজিৎ এবং রণজিতের মধ্যে যুদ্ধে অভিজিৎ মৃত্যুবরণ করে। এই জন্য ধনঞ্জয় হচ্ছে অভিজিতের শিক্ষক। ধনঞ্জয় বলে চিরকালের জন্য মুক্তি পেয়ে গেলি রে। এই হচ্ছে ওভারঅল নাটকের আলোচনা। তারপরে আমরা এই চরিত্রহীন উপন্যাসটা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের, এটার চরিত্র হচ্ছে সতীশ এবং সাবিত্রী মূলত এই বাল্যকালে বিধবা হয়ে যায় এবং স্বামী মারা গেলে তার কোনো উপায়ান্তর না থাকায় সে কোনো পতিতালয়ে না যেয়ে সে একটা মেসের ঝি হিসেবে কাজ শুরু করে। তো ওই মেসে সতীশ নামে এক ধনী পুত্র থাকতো। এই সতীশের সাথে এই সাবিত্রীর হচ্ছে প্রেমের সম্পর্ক তৈরি হয়। আবার এখানে মূলত দুইজন চরিত্রহীন নারীর কাহিনী এখানে বর্ণনা করা হয়েছে। একজন হচ্ছে সাবিত্রী আর একজন কিরণমালা। সমাজ তাদেরকে চরিত্রহীন বললেও শরৎচন্দ্র প্রকাশ করতে চেয়েছেন যে তারা চরিত্রহীন নয়, তারা পরিস্থিতির শিকার। তো এই সাবিত্রীর সাথে সতীশের হচ্ছে সম্পর্ক তৈরি হয়। আরেক দিক হচ্ছে কিরণময়ী স্বামী হারানোর পর সে স্বামীর উপেন্দ্রের ভালোবাসা না পেয়ে উপেন্দ্র নামক এক লোকের প্রেমে পড়ে যায় কিরণময়ী। তো উপেন্দ্র কিন্তু তার স্ত্রী সৌরবালাকে ভীষণ ভালোবাসে, এই জন্য সে কিরণময়ীকে উপেন্দ্র পাত্তা দেয় না। তো উপেন্দ্রর কাছে পাত্তা না পেয়ে কিরণময়ী ডাক্তার অনঙ্গ মোহনের সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে যায়। কিন্তু কিরণময়ীর স্বামী ছিল হচ্ছে হারান। তো হারানের কাছে সে হারানের মৃত্যুর পর, মূলত কিরণময়ীর স্বামী হারান ছিল নপুংসক, এই জন্য এই হারান থেকে ভালোবাসা না পেয়ে কিরণময়ী হচ্ছে ডাক্তার প্রথমে উপেন্দ্রর কাছে ভালোবাসা চায়। উপেন্দ্র তার ভালোবাসাকে হচ্ছে প্রত্যাখ্যান করে। তারপর ডাক্তার অনঙ্গ মোহনের সাথে তার অবৈধ সম্পর্ক তৈরি হয়। তো এক পর্যায়ে হারান মৃত্যুবরণ করলে হারানের ছোট ভাইয়ের সাথে সে কর্তব্য বন্ধনে আবদ্ধ হয় এবং হারানের ছোট ভাইয়ের সাথে তার সংসার শুরু হয়। এবং এভাবেই মূলত এই সমাজের দৃষ্টিতে দুইজন চরিত্রহীন নারী সাবিত্রী এবং কিরণময়ীর কাহিনী এখানে বর্ণনা করা হয়েছে। কিন্তু তারা আসলে চরিত্রহীন নয়, তারা মূলত পরিস্থিতির শিকার থাকে। দেবদাস উপন্যাসটা মূলত সামাজিক এবং আত্মজৈবনিক। দেবদাস উপন্যাসের দুইটা চরিত্র হচ্ছে দেবদাস এবং পার্বতী। তো কাহিনীটা হচ্ছে ব্রাহ্মণপুত্র
নারায়ণ মুখার্জির পুত্র হচ্ছে দেবদাস বা দেবদা, এবং মধ্যবিত্ত পরিবারের নীলকণ্ঠ চক্রবর্তীর কন্যা হচ্ছে পার্বতী বা পারু। ছোটবেলা থেকেই পাশাপাশি ওরা একসঙ্গে বড় হয় এবং তাদের মধ্যে মূলত অন্তরঙ্গ সম্পর্ক গড়ে ওঠে। উভয় পরিবার বিবাহের প্রস্তাব দিলে দেবদাসের মা হরিমতী প্রথানুসারে পণ চাইলে বিবাহ ভেঙে যায়। দেবদাসের মা পণ চায়, তাহলে বিবাহ ভেঙে যায়। তারপরে পার্বতীর বিয়ে ঠিক হয় জমিদার ভুবন চৌধুরীর সঙ্গে। এতে দেবদাস কাপুরুষের মতো দুঃখ বেদনা করে কলকাতায় চলে যায়। কলকাতায় গিয়ে দেবদাস চন্দ্রমুখী নামে এক রূপসী নারীর প্রেমে পড়ে যায়, কিন্তু দেবদাস ওই রূপসী নারীকে ঘৃণা করলেও রূপসী নারীর আচরণে সে রূপসী নারীকে ঘৃণা করে এবং পার্বতী হারানোর হতাশায় সে মদ্যপানে মারা যায় দেবদাস। কারণ দেবদাস পার্বতীকেই সবচেয়ে বেশি ভালোবাসত, আর এই কলকাতার যে চন্দ্রমুখী মূলত দেবদাসকে ভালোবাসার অভিনয় করত। তারপরে এখানে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে পণ্ডিত মশাই। পণ্ডিত মশাই একটা সামাজিক উপন্যাস। এটার মূল চরিত্র হচ্ছে বৃন্দাবন দাস। এটাতে যে কাহিনীটা হয়, মূলত কুসুম নামে একটা মেয়ে থাকে। এই কুসুম নামে একটা মেয়ের সাথে এই বৃন্দাবনের 5 বছর বয়সে কুসুমের 5 বছর বয়সে বৃন্দাবনের সাথে বিবাহ হয়। তো এই কুসুমের মা এবং বৃন্দাবনের বাবার পরস্পরের পণ্ডিতির ফলে হচ্ছে এই দুজনের বিবাহ বিচ্ছেদ হয়। তো বৃন্দাবন হচ্ছে দ্বিতীয় বিয়ে করলে চরণ নামে তাদের একটা পুত্র সন্তান হয়। এই পুত্র সন্তান হয়ে এই বৃন্দাবনের দ্বিতীয় স্ত্রী মারা যায়। তো ওই চরণ বৃন্দাবনের পুত্র সন্তানকে কুসুম অনেক আদর করে। তো এই কুসুম আদর করায় কুসুমকে এই বৃন্দাবনের পুত্র চরণ মা বলে ডাকে। তো এই মা বলে ডাকায় তাদের পরস্পর আবার একত্রিত হয় এবং একত্রিত হয়ে পুনরায় তাদের মধ্যে সম্পর্ক তৈরি হয় এবং তাদের পুনরায় সম্পর্ক তাদের মধ্যে মিলন হয়। এভাবেই এই পণ্ডিত মশাইগিরির মা বাবার পণ্ডিত মশাইগিরির কথা এখানে এই উপন্যাসে তুলে ধরা হয়েছে, যে বেশি পণ্ডিতি করলে মা বাবা মানে শ্বশুর শাশুড়িরা বেশি পণ্ডিতি করলে সম্পর্কের কী অবস্থা হয়, এই কথাই মূলত এখানে উল্লেখ করা হয়েছে। তারপর শ্রীকান্ত মূলত একটা আত্মজৈবনিক উপন্যাস। এখানে চরিত্রগুলো হচ্ছে শ্রীকান্ত, রাজলক্ষ্মী এবং অভয়া। তো এখানে কাহিনীটা যেটা হয়, শ্রীকান্ত ভবঘুরে হলেও দুঃসাহসিক বন্ধু ইন্দ্রনাথের সাথে। শ্রীকান্ত একবার হচ্ছে এক যুবরাজ এবং তার বন্ধু ইন্দ্রনাথের সাথে শিকার অভিযানে যায়। তো শিকার অভিযানে যে রাজলক্ষ্মী নামের একজন মেয়েকে দেখতে পায়। তো এই রাজলক্ষ্মী নামক মেয়েকে দেখে সে তার প্রেমে পড়ে যায়। তো রাজলক্ষ্মীর সাথে কিছুদিন প্রেমের সম্পর্ক তৈরি হওয়ার পর রাজলক্ষ্মীর সাথে সে যেহেতু ভবঘুরে, তো রাজলক্ষ্মীর সাথেও সে বেশি দিন থাকেনি, সে বার্মায় চলে যেতে লাগে। তো বার্মায় যাওয়ার সময় সে অভয়া নামক এক নারীকে দেখতে পায়। এই অভয়া নামক এক রানী মূলত রোহিণী নামক এক পুরুষের সাথে অবৈধ সম্পর্কে জড়িত ছিল এবং লিভ টুগেদারে জড়িত ছিল। তো এই সম্পর্কের কথা জানতে পেরে শ্রীকান্ত অনেক দুঃখিত হয় এবং সে বার্মায় তার বন্ধু গহরের নিকট যায়। তো গহরকেও দেখে যে গহর কমলতা নামক এক মেয়ের সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িত। তো এটা দেখে সে দুঃখিত হয়ে সে গ্রামে ফিরে যায় শ্রীকান্ত। তারপর পল্লী সমাজ যে নাটকটা, এটা একটা সামাজিক নাটক। এটার মূল চরিত্র হচ্ছে রমেশ এবং রমা। পল্লী সমাজে একবার হচ্ছে এই জমিতে সেচের প্রয়োজন হয়। তো জমিতে সেচের প্রয়োজনে মূলত সবাই এই এলাকার নেতা রমেশের কাছে এসে সবাই হচ্ছে অনুরোধ করে যে তাদেরকে সেচের ব্যবস্থা করে দিতে, কিন্তু রমেশ অস্বীকৃতি জানায়। কারণ এই সেচের ব্যবস্থা করতে বিশাল এক খাল কাটতে হবে। কিন্তু রমেশের ভাই এবং রমেশের প্রেমিকা হচ্ছে বেনি, এই দুজন মিলে চায় যে সবাইকে খাল কেটে সেচের ব্যবস্থা করে দিতে। কিন্তু তাদের সাথে এই পারিবারিকভাবে রমার এই উদ্যোগ হলেও তাদের পারিবারিকভাবে তাদের এই খাল কাটতে বাধা সৃষ্টি হয়। তবু রমেশ হচ্ছে চেষ কাজে সফল হয়। দুঃখিত, এই রমা
এ রমা হচ্ছে সমাজের মোড়ল, এ রমা হচ্ছে সমাজের মোড়ল, এ রমা হচ্ছে সমাজের মোড়ল। তো এই রমার কাছে সবাই আসে যে সেচের ব্যবস্থা করে খাল কেটে দিতে, কিন্তু রমা অস্বীকৃতি জানায়। আর রমেশ আর বেনি মিলে মূলত এই দুজনে এই পল্লী সমাজের কৃষকদের সেচের ব্যবস্থা করে দেয়। তারপরে এই গৃহদাহ উপন্যাসটা মূলত একটা সামাজিক এবং মনস্তাত্ত্বিক। এটার চরিত্রগুলো হচ্ছে মহিম, অছলা এবং সুরেশ। গৃহদাহ উপন্যাসে মূলত এই রবীন্দ্রনাথের নষ্টনীড় উপন্যাসের সাথে মিল রয়েছে। তো দেখা যায় এখানে অছলা ভালোবেসে মহিমকে বিবাহ করে, কিন্তু মহিমকে বিবাহ করার পর পুনরায় সে সুরেশের প্রতি আকর্ষণ বোধ করে। এই সুরেশের প্রতি পুনরায় আকর্ষণ বোধ করলে এই মহিম এবং অছলার সংসারে গৃহদাহের সৃষ্টি হয়। এভাবেই মূলত এই উপন্যাসটার কাহিনী তৈরি হয়। এই গৃহদাহ উপন্যাসটা শেষ হয় নষ্টনীড়ের মতো।